তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। ফাইলটা দেখা যাচ্ছে? আমি যে ফাইলটা ওপেন করেছি সেটা কি দেখা যাচ্ছে? দু একজন বলো তো। এই দু একজন বলো, এই ফাইলটা ওপেন করেছি, এটা দেখা যাচ্ছে ফাইলটা? জি ম্যাম, দেখা যায়। দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম আপনার কথা একটু আস্তে আসতেছে, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিলে আমরা স্পষ্ট শুনতে পাবো। জি ম্যাম। দেখা যাচ্ছে। কি ব্যাপার, আমার আজকে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমরা তো, আমি তোমাকে এটার মধ্যে দুইটা আইডি পাঠাইছিলাম, এটা নতুন আইডি দিয়ে ঢুকছো না তোমরা? নতুনটা দিয়ে ঢুকছে না, ঢুকছে তো, সবাই তো ঢুকছে। কি ব্যাপার? সমস্যা কোন জায়গাতে হচ্ছে? মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু সমস্যা হচ্ছে, 1 মিনিট টাইম দাও। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমি আসতেই বলছি। ও কন্ট্রোল কি? কি আমাকে কি দেখা যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা আমরা এখন শুরু করে দিই। 48। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম নতুন পড়া শুরু করার আগে একটু ইন্টারগ্রানুলার কোরেশনটা বুঝে দিলে ভালো হতো, আমার একটু সমস্যা হচ্ছে। ইন্টারগ্রানুলার কোরেশন কি তুমি কি মেসেজ পাঠাইছিলা? জি না ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি ইন্টারগ্রানুলার কোরেশন তোমার হচ্ছে এই এই আজকেরটা শেষ করার পরে পরে পরশুদিন তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? ওটা আমি আরেকটু ফিগারটা একটু ই করে আরেকটা ফিগার ইনক্লুড করলে তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, জি ঠিক ম্যাম, আছে? ঠিক আছে। ওটা আমার মাথায় আছে, আরেকজনেরও মনে হয় প্রবলেম হয়েছিল। আচ্ছা আমরা এখন শুরু করে দিই যে আমরা কি পড়েছিলাম এর আগের দিন, যে স্ট্রে কারেন্ট কোরেশন, তাই না? স্ট্রে কারেন্ট কোরেশনটা কি কিছু বোঝা গেছিল?
এটা কিন্তু খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিকস। যদি না বুঝে থাকো আমি আবার রিপিট করব। হ্যাঁ, তাহলে সবাই বুঝে গেছো তাই না? ম্যাম শুধু চিত্রটা হয়েছে, আবার যদি বলতেন ভালো হতো। আবার যদি বলবো ঠিক আছে, এর পরের তাহলে এটা রিপিট করতে হবে। তাহলে আমরা একটা টপিকস পড়ায় নিয়ে যখন ক্যাথোডিক প্রোটেকশন পড়বো তখন এটা রিপিট করছি। হ্যাঁ, তাহলে এটা আমরা রেখে দিই ওই সেকশনের জন্য। আজকেই মনে হয় রিপিট করতেই হবে। আমরা এখন দেখো এখানে কি লেখা আছে যে কোরোশন ইন কনক্রিট। কনক্রিট, তোমরা তো সিভিল ইঞ্জিনিয়ার হবা, তোমাদের এটার সাথে খুবই তোমরা এই টপিকসটার সাথে খুবই ইনভলভ থাকবে ভবিষ্যতে। যে এখানে কিছু ফিগার দেওয়া আছে বা পিকচার দেওয়া আছে। পিকচারে দেখো এখানে করে কি, এগুলো কি, এগুলো বিম এবং কলাম। যখন আমাদের কোনো কনস্ট্রাকশনে কাজ করা হয় তখন এই সব স্ট্রাকচার তোমরা দেখতে পাও, তাই না? এগুলো সব দেখতে পাও। এই বোঝা যাচ্ছে এই পিকচারটা? বোঝা তো যাওয়ার কথা। জি ম্যাম। এখন কোরোশন বলতে তো আমরা বুঝে গেছি, এই কয়েকটা আগের স্লাইড গুলা পড়ে আমরা কোরোশনটা বুঝেছি যে কোরোশনটা কি, যে কোনো পিওর মেটাল এই কোন এনভায়রনমেন্টে খোলা অবস্থায় রেখে দিলে তাহলে কি হবে, সেখানে সেটা পিওর থাকে না, তাই না? সেটা কনভার্ট হয়ে মেটালের অক্সাইডে কনভার্ট হয়, এটা আমরা জানি, তাই না? কিন্তু যখন হচ্ছে এটা কি স্টিল বা আয়রন বলো বা যেটাই বলো, এই যে রেড কালারের এখানে দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে তোমার কি হয়েছে, এটা সাধারণত আয়রনের যে রাস্ট সেটা এখানে এখানে দেওয়া হচ্ছে যে আয়রনের যে কোরোশনটা হয়েছে বা স্টিলের যে কোরোশন হয়েছে সেটা আমরা জানি। স্টিলটা কি? স্টিলটা তো জানো যে স্টিলটা হচ্ছে আয়রনের সাথে আরো কিছু কম্বাইন্ড ফর্ম থাকে, যেমন ক্রোমিয়াম, তারপরে হচ্ছে আরো বিভিন্ন মেটাল, নিকেল টিকেল, এগুলো সব কম্বাইন একটা ফর্ম হচ্ছে স্টিল ফর্ম। মানে যেখানে আয়রনের সাথে আরো অনেকগুলা মেটাল থাকে, সেটাকে বলবো আমরা স্টিল অ্যালয়। অ্যালয় সেটা। আর একটা আছে স্টেনলেস স্টিল। দুইটা কিন্তু নাম আছে, আমার কথাগুলো একটু ভালো করে শোনো। দুইটা কথা আছে, একটা হচ্ছে শুধু স্টিল আর একটা হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলটা যেটা, যে তার মধ্যে ক্রোমিয়াম থাকবে, অবশ্যই ক্রোমিয়াম থাকতে হবে, আয়রন তো থাকবেই, আরো অনেকগুলা হচ্ছে মেটাল থাকতে পারে। তো এখন আমরা যেটা এখন আসি মোট কথায়, যে কনক্রিট, কোরোশন ইন কনক্রিট। কনক্রিটটা কি? কনক্রিটটা হচ্ছে তোমার ওয়াটার, এগ্রিগেটস প্লাস সিমেন্ট, তিনটা উপাদান থাকবে কনক্রিটে। ঠিক আছে, কি বললাম? ওয়াটার থাকবে, এগ্রিগেটস থাকবে। এগ্রিগেটস মানে যেমন হচ্ছে তোমার ওই যে রক, তারপরে হচ্ছে এই যে ইট, এই ব্রিক, তারপরে হচ্ছে তোমার স্টোনের হচ্ছে টুকরা, পাথরের টুকরা, তাই না? এগুলো হচ্ছে গ্রাভেলস, বিভিন্ন ধরনের গ্রাভেলস গুলা থাকে। এগুলোর মিক্সচার থাকবে কার সাথে? ওয়াটার আর সিমেন্টের সাথে একসাথে। তিনটা যখন ফর্ম যখন একসাথে মিক্সড করা হয় তখন সেটাকে আমরা বলি কংক্রিট। তো এখন এই জিনিসটা যে কোরোশন ইন কনক্রিট, কনক্রিটের মধ্যে যে কোরোশনটা ঘটে সেটা কি? আমরা যখন এরকম স্ট্রাকচার দেখতে পাই, এই স্ট্রাকচারটা কি করা হয়, যে ভিতরে কি থাকে, এইরকম হচ্ছে লোহার বার থাকে, তাই না? এটাকে রিনফোর্সমেন্ট বার বলা হয়, রিনফোর্সমেন্ট বলা হয়। ঠিক আছে, এই যে এই জিনিসগুলা যেগুলো ভিতরে থাকে, ভিতরের যে একদম মানে আমরা যেটা স্কেলিটন বলি, আমরা আমাদের আমাদের শরীরে কি আছে, আমাদের শরীরে প্রথমে কি আছে, একটা মানে স্কেলিটন আছে, তাই না? তো সেই স্কেলিটনের চারপাশে আমাদের যা আছে ম্যাটেরিয়াল সেগুলো তো আলাদা। তো এখানেও স্কেলিটন হিসেবে কি থাকে, এই স্টিলের হচ্ছে স্কেলিটন থাকে, চারপাশে থাকে কি, কনক্রিট। কনক্রিট দিয়ে এটাকে হচ্ছে আরো মজবুত করা হয়। বোঝা গেছে এটা? এখন কথা হচ্ছে যে স্টিলটা বা যেটাই বলো না কেন, এই স্টিলটা কিভাবে তোমার প্রোটেক্ট করা হয়, তার চারপাশে কনক্রিট দিয়ে দিলে সেটা প্রোটেক্ট অবস্থায় থাকে। মানে কি থেকে প্রোটেক্ট করতে হবে? কোরোশন থেকে। এখন যদি তুমি এই কনক্রিট না দাও তাহলে এটা, এই স্টিলটা অবশ্যই সেখানে কোরোশন ঘটবে স্টিলে। এখন এই যে যেটা আমরা পড়লাম যে স্টিলের, যেখানে এই কনস্ট্রাকশনে তো এটা এটুকু তো বুঝে গেছে যে তার স্কেলিটন হিসেবে কি থাকবে, স্টিল থাকবে। সেটাকে কাভার করার জন্য, সেটা কাভার দেওয়ার জন্য কি থাকবে, কনক্রিট থাকবে। এখন এর মধ্যে তাহলে কোরোশন কোথায় ঘটছে, আমরা এটা একটু দেখবো যে কোরোশনটা কোথায় ঘটছে। এখন অনেক সময় দেখা যায় যে এই যে কনক্রিট, এটা ভেদ করেও কিন্তু এর মধ্যে কিন্তু কোরোশন ঘটার চান্স থাকে। তখন সেই চান্স গুলো আমরা দেখবো যে সেই কারণে, সে কি কারণে এই কোরোশন গুলো হচ্ছে। কনক্রিট দিয়ে আমাদের ওভারল্যাপ করা আছে, কভার করা আছে, তারপরেও কিন্তু এর মধ্যে কিন্তু কোরোশন কিন্তু ঘটেছে। তাহলে কোরোশন যদি হয়ে যায় তাহলে এটা আমাদের বিল্ডিং এর জন্য কি হবে?
এইগুলো তোমাদেরকে এগুলো কনস্ট্রাকশনের বিষয়ে এগুলো তোমাদের পরবর্তী তোমাদের সিভিলের যে টিচাররা আছে সেগুলো আরো ডিপলি পড়াবে। জাস্ট আমি কেমিস্ট্রিটা তোমাদের এখানে পড়াচ্ছি। তো এখন দেখো এখানে এই টার্মটা লেখা আছে যে হট কজেস corrosion অফ স্টিল ইন কনক্রিট। তো এখন এখান করে কি কারণে এই কনক্রিটের ভিতরে যে স্টিল আছে তার কোরোশন হচ্ছে। তো এখন এই যে কনক্রিট যে আমরা ইউজ করছি এই রিনফোর্সমেন্ট বারটাকে প্রোটেক্ট করার জন্য। রিনফোর্সমেন্ট বার কোনটা? এই যে যত আয়রনের যে স্টিলের যে স্ট্রাকচার গুলো আছে, স্কেলিটনটা, এটাকে রিনফোর্সমেন্ট বার বলা হয়। তো এই যে এটাকে হচ্ছে কাভার করছি আমরা কনক্রিট দিয়ে। তো এখন তারপরও কেন আমাদের স্টিলের ভিতরে সেই কোরোশন গুলো ঘটবে? তো ঘটবে এই কারণে যে আমাদের যে কনক্রিট ব্যবহার করছি বা কনক্রিট যে ইউজ করছি সেটার নেচার আছে একটা, যেটা বলবো আমরা যে হাই অ্যালকালিনিটি। ঠিক আছে, হাই অ্যালকালিনিটি। ঠিক আছে, এই প্রপার্টি থাকতে হবে কনক্রিটের। যতক্ষণ পর্যন্ত কনক্রিটের এই অ্যালকালিনিটি প্রপার্টি থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টিলটা প্রোটেক্টিভ অবস্থায় থাকবে। ঠিক আছে জিনিসটা? তার মানে কনক্রিটের কিছু নেচারটা তোমার অবশ্যই থাকতে হবে এই কোরোশন হচ্ছে প্রিভেন্ট করার জন্য। দু একজন বলো কোন প্রপার্টি বললাম যে থাকতে হবে কনক্রিটের? বলো দু একজন। অ্যালকালিনিটি। এই কারো বাসার মনে চারপাশে ব্যাকগ্রাউন্ডের শব্দ শোনা যাচ্ছে, তোমরা একটু মিউট করে দাও। আর হচ্ছে যারা কথা বলবা দু একজন কথা বলতে ইচ্ছুক তারা হচ্ছে ওপেন করো, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবাই শুনতে পাচ্ছে। ঠিক আছে, দু একজন মনে হয় এখনো আছো, তাদের শোনা যাচ্ছে। সাদিক মনে হয় মিউট করো, তোমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি বললাম যে কোন প্রপার্টি থাকতে হবে, যে হাই অ্যালকালিনিটি প্রপার্টি থাকতে হবে। এই অ্যালকালিনিটি প্রপার্টি থাকতে গেলে কি মানে ঘটনাটা ঘটে যেটাতে কোরোশন ঘটতে দেয় না। আমি প্যাসিভিটি কথাটা কিন্তু এর আগে আমরা পড়েছি, তাই না? যে প্যাসিভিটিটা কি জিনিস? এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রোটেক্টিভ ফেনোমেনা, যেটা অবশ্য ক্লিয়ার একদম এক্সপ্লেন করতে পারেনি, কিন্তু সেখানে একটা আয়রনের অক্সাইড একটা লেয়ার তৈরি হয় একটা পাতলা, সেটা কিন্তু প্রোটেক্ট করে সেই স্টিল বলো যেটাই বলো, মেটাল সারফেস বলো, সেটাকে প্রোটেক্ট করে। সেই সারফেসের উপরে একটা থিন ফিল্ম তৈরি হয়। ঠিক আছে, সেই ঘটনাটা কিন্তু আমরা প্যাসিভিটি সেকশনে কিন্তু পড়ে এসেছিলাম, যে যদি আমাদের তাহলে এখানে তাহলে কি ঘটনাটা ঘটছে, যদি কনক্রিটের মধ্যে যদি প্রপার্টিতে যদি হাই অ্যালকালিনিটি থাকে প্রপার্টি, তাহলে সেটা কি করবে আমাদের এই যে স্টিল। এই বাবা, তোমরা যারা পিছনের যে সাউন্ড হচ্ছে তোমরা একটু মিউট করে দাও না, ভিতরে তোমাদের সবার লোকজনের কথা সব শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে সেই স্টিল সারফেস বলো বা মেটাল সারফেস বলো, এই হাই অ্যালকালিনিটি থাকার ফলে তার সারফেসের উপরে কি হবে, এই যেখানে ব্লু কালারে লেখা আছে ফিল্ম অফ ফেরিক অক্সাইড। ঠিক আছে, যে এটা হচ্ছে প্যাসিভ ফিল্ম। প্যাসিভ কিন্তু আমরা পড়ে এসেছি যে প্যাসিভ কোনটা, প্যাসিভিটি যে প্রপার্টি সেটা কোনটা, সেটা কি করে, সেটার কাজ হচ্ছে সে ন্যাচারালি হচ্ছে কোরোশন প্রিভেন্ট করতে পারে, সহজে ঘটতে দেয় না। তো এই আমাদের উচিত হচ্ছে যে কনক্রিটটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে হাই অ্যালকালিনিটি থাকতে হবে। এবং এই যে একটা ব্যাড একটা হচ্ছে নিউজ আছে, যে যতক্ষণ পর্যন্ত সেই অ্যালকালিনিটি এনভায়রনমেন্ট হচ্ছে কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্তই এই ফেরিক অক্সাইডের যে লেয়ার বা প্যাসিভ যে লেয়ারটা সেটা স্টে করবে। কিন্তু যখন অ্যালকালিনিটি যদি কমে যায় বা হচ্ছে একদম শেষ হয়ে যায় অ্যালকালিনিটি কোনো কারণে, তাহলে কিন্তু এই ফিল্মটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে এবং সাথে সাথে সেখানে কিন্তু কোরোশন ঘটার চান্স থাকবে স্টিলের। তো এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে ঘটনা। এই জিনিসগুলো এখানে লেখা আছে, সেই জিনিসগুলো একটা পড়বা।
আমি যে কথাগুলো বললাম সেটা এখানে লেখা আছে। আর ডান দিকে যে পিকচার গুলো আছে সেটা তো আমি উপরেরটা এক্সপ্লেন করলাম, আর নিচেরটা কিভাবে কি হচ্ছে আমরা আয়রনের তো বরাবরই জানি যে আয়রনের যে রিয়াকশন গুলো আমরা পড়ে এসেছিলাম আগের স্লাইড গুলাতে, সেগুলো একই, যে আয়রনটা কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা ফেরাস আয়নে পরিণত হবে এবং সেটা ফেরাস হাইড্রোক্সাইড হবে। ফেরাস হাইড্রোক্সাইডটা পরবর্তীতে ফেরিক হাইড্রোক্সাইডে হয়ে যাবে, ফেরিক হাইড্রোক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এটা আমরা রিয়াকশন গুলো আমরা পড়ে এসেছি। এবং এইভাবে তোমার কোন জায়গাতে যদি কোরোশন ঘটে, আয়রন যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, আয়রন যেহেতু এখান করে ক্ষয় হয়ে যাচ্ছে, কম্পাউন্ড তৈরি করে ফেলছে, এই ধরনের অক্সাইড বা হাইড্রোক্সাইড যেটাই বলো না কেন, কম্পাউন্ড তৈরি হওয়ার ফলে এইসব জায়গাগুলোতে তোমার গ্যাপ তৈরি হচ্ছে। এই কারণে সেখানে হচ্ছে এই যে এইসব জায়গাতে এখানে গ্যাপ তৈরি হওয়ার কারণে, গ্যাপটা অবশ্যই হচ্ছে কি আমাদের রাস্ট বলবো, বা হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা রাস্ট, এগুলো আর এই যেগুলোতে ক্ষত তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এই স্লাইডটা তো বুঝতে পারলাম তাই না? কারো কোনো প্রশ্ন? তাহলে এটা প্রশ্ন নাই। আচ্ছা, হাউ টু প্রিভেন্ট কোরোশন অফ স্টিল ইন কনক্রিট। এখন আমাদের এই কোরোশনের যে মানে কনক্রিটের মধ্যে যে স্টিলের যে কোরোশন, সেটা আমরা কিভাবে দূর করব? এখানে কয়েকটা পয়েন্ট আমাদের দেওয়া আছে, পয়েন্টস, সেগুলো একটু দেখো। যে অ্যাভয়েডিং তোমার হেভিলি কনজাস্টেড রেইনফোর্সমেন্ট, স্পেশালি তোমার এট দ্য ইন্টারসেকশন অফ বিমস এন্ড কলামস। এখন বিম আর কলাম তোমরা কিন্তু পড়ার সময় পড়বা, বিম কোন দিকে। আমার যতটুকু আইডিয়া, আমাদের কলামগুলো আমাদের কনস্ট্রাকশন যে থাকে, বিল্ডিং কনস্ট্রাকশনের সময় তোমরা হয়তো দেখেছো যে কলাম হচ্ছে যেগুলো উপর দিকে থাকে সেগুলো, আর বিম হচ্ছে উপর দিকেও কিছু হচ্ছে পিলার থাকে, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে বিম আর কলাম গুলি। আমরা এই বিম আর কলাম, আচ্ছা, এই বিম আর কলামের যে ইন্টারসেকশন, সেই পয়েন্টগুলোতে তোমার সেই পয়েন্টগুলোতে খুব কনজাস্টেড এরিয়া থাকা যাবে না। বা এই যে লোহার যে বারগুলো, এনফোর্সমেন্ট বারগুলো, ম্যাম আওয়াজ আসতেছে, কিছু বুঝি না। এই যে মেহেদি আহসান নাকি আরেকটা হানিফ মিউট কর। আর কে এরাকে বারবার করে বলছি যে বাবা তোমরা বন্ধ করে দাও, একটু বন্ধ করলে তাহলে সবাই তাহলে শুনতে পাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে বিম আর কলাম তোমরা হয়তো কিছুটা আইডিয়া করতে পারবে। আমরা বিভিন্ন কনস্ট্রাকশনে দেখতে পাই কলাম হচ্ছে উপরের দিকে যেগুলো থাকে, আবার বিম ছাদের ওই দিকে থাকে, এইভাবে যেটা তোমার হচ্ছে হরিজন্টালি যেগুলো থাকে বা লম্বা দিকে যেগুলো থাকে সেগুলোকে বিম কলাম বলা হয়। এখন এগুলোর তো ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট গুলোতে অবশ্যই কিন্তু কনজাস্টেড হওয়া যাবে না। মানে একটা লোহার সিস্টেমটা আর একটা সিস্টেমের সাথে যেন বেশি একদম ঘেঁষাঘেঁষি না হয়, না হলে কিন্তু এরকম কোরোশন হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নাম্বারটা হচ্ছে যে অ্যাভয়েডিং দ্য স্টিল টু কাম ইনটু কন্টাক্ট উইথ ব্রিক্স, সয়েল, উড এন্ড আদার পোরাস নন অ্যালকালিন ম্যাটেরিয়ালস। তো এখন আমাদের স্টিল যেটা আছে, স্টিল যে বার আছে বা রিইনফোর্সমেন্ট বার যেটা আছে, সেটা অবশ্যই তোমার কি করতে হবে যে এই সব জিনিসগুলোর কন্টাক্টে আসতে দেওয়া যাবে না। যেমন ব্রিক, সয়েল, উড, এগুলোর কন্টাক্টে আসতে যাবে। তারপরে অবশ্যই হচ্ছে নন অ্যালকালিন ম্যাটেরিয়ালস, যেগুলো হচ্ছে অবশ্যই কোরোশন হওয়ার জন্য রেসপন্সিবল, এগুলোর কন্টাক্টে আসতে দেওয়া যাবে না। এইসব জিনিসগুলো আমাদের মানতে হবে। অ্যালকালাইন ম্যাটেরিয়ালস গুলা কি? অ্যালকালাইন কিছু ম্যাটেরিয়ালস আছে যার অ্যালকালি প্রপার্টি আছে। ঠিক আছে, অ্যালকালাইন ম্যাটেরিয়ালস তোমরা নেটে দিবা, অনেকগুলা ম্যাটেরিয়ালস আছে, অনেক আছে, সেই সব অ্যালকালাইন যার অ্যালকালি প্রপার্টি আছে। ঠিক আছে, সেগুলো একটু দেখে নিবা যে অ্যালকালি প্রপার্টি, এটা ডিটেইলস কিন্তু দেখতে পাবা। আমি এগুলো বাকিগুলা আগে যাই। অ্যালকালিন প্রপার্টিটা সেটা তোমরা অবশ্যই কিছু ম্যাটেরিয়ালস আছে যাদের অ্যালকালিন প্রপার্টিটা অনেক বেশি, সেগুলো একটু দেখবা। আচ্ছা, avoiding the use of materials which accelerate the process of corrosion। যেগুলো তোমার ম্যাটেরিয়ালস কোরোশনকে এক্সিলারেট করে বা কোরোশনের রেট বাড়ায় দেয়, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেমন হচ্ছে এগ্রিগেটস উইথ হাই সল্ট কন্টেন্টস। আমরা এগ্রিগেটস যেগুলো ব্যবহার করি সেগুলোতে অবশ্যই সল্টের যে পরিমাণ যদি থাকে, সেগুলো যদি হাই কনসেন্ট্রেট থাকে সল্টের পরিমাণ, সেখানে কিন্তু তোমার হচ্ছে এই কোরোশনটা এক্সিলারেট করতে পারে, কারণ সেখানে ক্লোরাইডের পরিমাণ থাকতে পারে। আমরা ক্লোরাইডের এটাই তো আমাদের দেখতে হবে পরবর্তীতে, যে ক্লোরাইড থাকলে সেটা অবশ্যই ডেঞ্জারাস। ঠিক আছে, কোন সিস্টেমের মধ্যে যদি ক্লোরাইড থাকে, ক্লোরাইড কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তাহলে সেটা অবশ্যই কিন্তু ডেঞ্জারাস ফর হচ্ছে তোমার ওই সেই মেটালের জন্য।
কোরোশন সেখানে হওয়ার চান্স খুবই বেশি থাকে। তারপরে ওয়াটার কন্টেইনিং সল্ট, যেগুলো ওয়াটারে সল্ট থাকার সম্ভাবনা থাকে, সেই সব জিনিসগুলো আমাদের ম্যাটেরিয়ালস গুলা ইউজ করতে হবে না, কম করতে হবে। তারপরে ক্লিনিং দ্য রিনফোর্সমেন্ট উইথ ওয়্যার ব্রাশ টু রিমুভ দ্য রাস্ট স্কেলস বিফোর প্লেসিং অফ কনক্রিট। কনক্রিটটা যখন আমরা যখন ওই যে রিনফোর্সমেন্ট বার বা যে স্ট্রাকচার স্কেলিটনের উপরে যখন কনক্রিট দিয়ে কভার দিব, তখন অবশ্যই আমাদের সেই যে স্টিল বলো বা যে রিনফোর্সমেন্ট বার বলো, সেগুলোকে অবশ্যই আমাদের কিন্তু ব্রাশ দিয়ে তোমার রাস্ট গুলো আমাকে রিমুভ করে নিতে হবে। এই জন্য দেখো না যে কোনো কিছু ঢালাই বা করার আগে আগে ব্রাশ দিয়ে সেখানে ঘষা হয়, অবশ্যই তার উপরের যে এইগুলো আছে কম্পাউন্ড বা ম্যাটেরিয়ালস গুলো সেগুলো ঘষে তোলা হয়, রাস্ট যেটা বলা হয়। তারপর মেইনটেনিং এ হাই ডিগ্রি অফ ওয়ার্কম্যানশিপ। ওয়ার্কম্যানশিপটা হচ্ছে যে তাদের হচ্ছে যে এই যে যেসব লোকজন আমরা সেখানে ইনভলভ করব, যারা হচ্ছে সেই কাজের মধ্যে সেই ইনভলভ আছে, যারা এগুলো তৈরির কাজে, তাদের যে ইফেক্টিভ স্কিল থাকতে হবে এই বিষয়ে, সেটাই কি বলছি আমরা ওয়ার্কম্যানশিপ। প্রপার স্ট্রাকচারাল ডিজাইন উইথ প্রভিশন অফ কাভার। আবার কাভারের যদি কিছু রাখা হয়, শর্ত রাখা হয় যে স্ট্রাকচারাল ডিজাইনে আমরা সেই ডিজাইনটা এমন ভাবে করব যে কিছু কাভার সিস্টেম, তাহলে তো অবশ্যই সেটা প্রোটেক্ট হওয়ার রাখে, যে সেখানে প্রোটেকশনের ব্যবস্থা থাকবে যদি কাভার দিয়ে আমরা। তারপরে প্রোভাইডিং ক্যাথোডিক প্রোটেকশন টু দ্য রিনফোর্সমেন্ট বাই সাম সুইটেবল মেথড। ক্যাথোডিক প্রোটেকশনটা আমরা এই 2-3 স্লাইড পরেই আমরা জানতে পারবো যে ক্যাথোডিক প্রোটেকশনটা কিভাবে আমরা করতে পারবো। রিনফোর্সমেন্টের সাথে যদি ক্যাথোডিক প্রোটেকশন যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এই সিস্টেমটা, তাহলে অবশ্যই কিন্তু আমরা কোরোশনটা প্রিভেন্ট করতে পারবো। 8 নম্বরে হচ্ছে প্রোভাইডিং সারফেস কোটিং উইথ পেইন্ট স্টার অ্যাসফাল্ট, আরো অনেক কিছু দিয়েই হচ্ছে তোমার কোট করা যায়, যেটা কোটিং সিস্টেমে আমি বলেছিলাম এর আগে, যে কোট দ্বারা মানে কোট যদি করা হয় সারফেস, মেটাল সারফেস, স্টিল সারফেস বলো, যদি কোট করা হয় তাহলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু তার হচ্ছে তার লাইফটা আমরা অনেক লঙ্গার করতে পারবো সেই স্ট্রাকচারে। তারপরে ইউজ অফ হাই কোয়ালিটি অ্যান্ড ইমপারমেবল কনক্রিটটা ব্যবহার করতে হবে, অবশ্যই হচ্ছে মানে অনেক ভালো মানের, মানে হাই কোয়ালিটি হতে হবে। কনক্রিট এমন ভাবে করলা যে তার মধ্যে কিছু কিছু যদি সামান্য ছিদ্রও থেকে যায়, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সেটা হচ্ছে আমাদের প্রিভেন্ট করতে হবে। ইমপারমেবল করতে হবে, যার মধ্যে দিয়ে আমাদের কোনো কিছু প্রবেশ করতে পারবে না, কোনো সামান্য ছিদ্রও থাকা যাবে না। তারপরে 10 নাম্বারটা দেখো, ইউজিং স্টোন পিবলস ইন প্লেস অফ ব্যাডলি মেড কাভার ব্লকস। কিছু ব্লকস আছে যেগুলো হচ্ছে কাভার ব্লকস হচ্ছে এমন টাইপের জিনিস, তোমার কাভার ব্লকস যেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার, আমি যে স্কেলিটন বললাম, স্টিলের যে স্কেলিটন গুলা বা রিনফোর্সমেন্ট বার গুলা দেওয়া হয়, ওগুলোর মধ্যে গ্যাপ তৈরি করার জন্য, স্পেস কিছু গ্যাপ রাখার জন্য এই কাভার ব্লকস গুলো ব্যবহার করা হয়। তো সেগুলো হচ্ছে তোমার এই যে স্টোন পেবলস যেগুলো, সেগুলো ইউজ করলে বেশি বেটার এই কাভার ব্লকের থেকে। তারপর ইউজিং দি কারেক্ট ওয়াটার সিমেন্ট রেশিও। এটা তো অবশ্যই হচ্ছে জানো যে যখন আমাদের সিমেন্ট আর ওয়াটারের যে কম্বিনেশন একটা ফর্ম, সেটা অবশ্যই তো একটা রেশিও থাকতে হবে। তুমি তো জানো এক বালতি সিমেন্ট আর 1 বালতি পানি দিলেই তো হবে না, সেটার একটা রেশিও থাকতে হবে। সেই প্রপার রেশিওটা না থাকতে গেলে অবশ্যই সেটা হচ্ছে সেই কনক্রিটের যে হচ্ছে কোয়ালিটি, সেটা ভালো হবে না। সেটা অবশ্যই কারেক্ট মানে সঠিক ভাবে সেই রেশিওটা মেনটেন করতে হবে আমাদের। ঠিক আছে, আমরা একটু আগায় যাই। হ্যাঁ, ক্লোরাইড অ্যাটাক অন হচ্ছে কনক্রিট স্ট্রাকচার। এটাও খুব ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস, ইম্পর্টেন্ট ম্যাটার। এটা আমরা দেখি একটু, যে আমাদের এই যে ক্লোরাইড কনসেন্ট্রেশনটা খুবই হচ্ছে মানে ডেঞ্জারাস তোমার ফর কোরোশন আর হচ্ছে ফর মেটাল। ঠিক আছে, এটা কনক্রিটের ডিউরেবিলিটি বা স্থায়িত্ব কমায় দেয়, অনেক কমায় দেয়। সাধারণত যে ক্লোরাইড অ্যাটাক যে অ্যাকাউন্ট, সেটা 40% তার কন্ট্রিবিউশন ক্লোরাইডের। ঠিক আছে, আমাদের যে এই যে among all sources of failure of concrete structure, যত কনক্রিট স্ট্রাকচার আছে তার মধ্যে 40% অ্যাটাক সাধারণত এই ক্লোরাইডের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের মেন জিনিস হবে ক্লোরাইডের হচ্ছে অ্যাটাকটা আমাদের কিভাবে কম করানো যায় বা অ্যাভয়েড করা যায়, সেটা আমাদের হচ্ছে দেখতে হবে। তো কিভাবে, তারপর কজ অফ ক্লোরাইড অ্যাটাক অন কনক্রিট স্ট্রাকচার। তাহলে এটা দূর করার আগে, আমাদের ক্লোরাইড অ্যাটাকটা প্রিভেন্ট করার আগে আমাদের জানতে হবে যে কারণটা কি হচ্ছে, কনক্রিট স্ট্রাকচারের যে মধ্যে যে ক্লোরাইডের যে অ্যাটাক হচ্ছে, সেটার কারণটা কি, কিভাবে আমাদের হচ্ছে
সেই অ্যাটাকটা হচ্ছে। এটা দুই ভাবে হতে পারে, যে কনক্রিটের ভিতরে ইন্টারনালি সাবস্টেন্সের কারণে, ইন্টারনালি ক্লোরাইডের প্রেজেন্সের কারণে, বা তোমার হচ্ছে আউটসাইড হচ্ছে এর কারণে, ক্লোরাইড কনসেন্ট্রেশনের কারণে। দুই ভাবে কিন্তু হতে পারে। আমাদের এখানে দেখো এই প্রথম প্রথম যে রেড কালার দিয়ে যে লাইনগুলো লেখা আছে সেটা দিয়ে আমরা প্রথম যেটা আছে, প্রথম লাইনটা, এটা হচ্ছে আমাদের কনক্রিটের যদি ভেতরে কোনোভাবে থেকে থাকে ক্লোরাইড, সেটা হচ্ছে ইনসাইড হচ্ছে অ্যাটাক। সেটা আমরা কি কি কারণে হতে পারে? 1 নাম্বারটা, ইউজ অফ সি ওয়াটার ফর দ্য কনক্রিট মিক্সিং প্রসেস। যদি কনক্রিটটা তৈরি করার সময় যদি তোমরা এই ফ্রেশ ওয়াটার না ইউজ করে যদি সি ওয়াটার ইউজ করো, তাহলে তো অবশ্যই আমরা জানি সি ওয়াটারে কি থাকে, ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। এই তোমরা শুনছো তো নাকি? জি ম্যাম, শুনতেছি। শুনছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। একদম সব নিশ্চুপ হয়ে গেলে হঠাৎ করে, তো মনে করলাম যে আচ্ছা। 2 নাম্বারটা হচ্ছে ইউজ অফ ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাজ অ্যান অ্যাডিটিভ টু ইনক্রিজ দ্য সেটিং টাইম। এটা সেটিং টাইমের জন্য, সেটিং টাইম ইনক্রিজ করার জন্য তোমার কিছু অ্যাডিটিভস ইউজ করতে হয়। মানে অ্যাডিটিভস মানে এটা হচ্ছে তোমার সেটিং টাইমটাকে ইনক্রিজ করে, কিছু ক্যাটালিস্ট হিসেবেও ইউজ হয়। তো সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভস, যেগুলো সেটিং টাইমটা ইনক্রিজ করা হয়। তো এখানে ইউজ যেটা করা হয়, যদি ক্যালসিয়াম ক্লোরাইড আমরা ইউজ করি, তাহলে তার সাথে কি ক্লোরাইড থাকবে, তার মানে অবশ্যই এই ক্লোরাইডটা কিন্তু সেই ড্যামেজের জন্য কিন্তু কিছুটা দায়ী হবে। আচ্ছা, ইউজ অফ এগ্রিগেটস দ্যাট কন্টেইনড ক্লোরাইডস হুইচ ওয়্যার নট ওয়াশড ফর মিক্সিং। আমরা এগ্রিগেটস কি কি বললাম, যে কিছু যে ব্লকস বললাম, যে কিছু কি কি থাকে, গ্রাভেলস থাকে, নুড়ি, যে বিভিন্ন সিমেন্ট যখন এর সাথে মিক্সড করে, তোমরা প্র্যাকটিক্যালি তো দেখেছো যে ওয়াটার সেখানে কি কি দেয়, সিমেন্ট দেয়। আমরা সাধারণত এইসব বিল্ডিং যখন তৈরি করি তখন কি দেয়, ইটের হচ্ছে ই দিই, তাই না? যে ইট ভেঙে সেগুলো দিই। কিন্তু বড় বড় বিল্ডিং স্ট্রাকচারে, বড় বড় আরো যেগুলো মজবুত, মানে স্ট্রং যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, সেগুলোতে তো অবশ্যই অনেক জায়গাতে মানে গ্রাভেলস ব্যবহার করা হয়, পাথরের যে হচ্ছে ইট টুকরা, সেগুলো ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে তোমার এই যে সব, ওগুলোকে এগ্রিগেটস আমরা বলছি। তো এই এগ্রিগেটস গুলা যদি কোনোভাবে যদি ক্লোরাইড মানে কন্টেইন করে, হ্যাঁ, যদি ভালোভাবে ওয়াশ করা না হয়, যদি কোনোভাবে তার মধ্যে ক্লোরাইড থেকে যায়, ঠিক আছে, ভালোভাবে ওয়াশ না করলেই কিন্তু সেখানে ক্লোরাইড থাকার চান্সটা বেড়ে যাবে। তো এখন সেই সব জায়গায় যদি ভালোভাবে প্রপার ওয়াশ না করার ফলে যদি ক্লোরাইড থাকে, তাহলে কিন্তু আমাদের কোরোশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। এগুলো হলো তোমার মানে ইনসাইড অ্যাটাক, ঠিক আছে? কনক্রিটের মধ্যে যদি ইনসাইড অ্যাটাক হয় এসব কারণে। এখন আমাদের আউটসাইড কি হবে? আউটসাইডটা দেখো, আউটসাইড যে অ্যাটাক গুলা ক্লোরাইডের কারণে, 1 নাম্বার, এক্সপোজার অফ কনক্রিট টু সি ওয়াটার। যদি সি ওয়াটারের মধ্যে যদি কনক্রিটটা যদি আমরা এক্সপোজ করি, যদি সরাসরি ডাইরেক্ট কন্টাক্টে থাকে সি ওয়াটারের মধ্যে, সেটাও একটাই হবে। তারপরে ইউজ অফ সল্ট টু মেল্ট আইস মেল্ট করার জন্য কিছু সল্ট ইউজ করা হয়। তার চারপাশে যদি তোমার হচ্ছে কনক্রিট থেকে থাকে, তাহলে কোনোভাবে সল্ট গেলে, কনক্রিটের পাশে গেলে আমাদের চান্স থাকে কোরোশন হওয়ার। তারপর প্রেজেন্স অফ ক্লোরাইড ইন দ্য সাবস্টেন্স প্লেসড ফর স্টোরেজ। যদি হচ্ছে কিছু স্টোর করার জন্য রাখলা, তার মধ্যে যদি ক্লোরাইড প্রেজেন্স থাকে, তাহলে তো সেটা তো তোমার চারপাশে যে কনক্রিট থাকবে সেটাও তো তোমার সেখানে ড্যামেজ করে ফেলবে। ঠিক আছে জিনিসগুলা। আরেকটা হচ্ছে যে সাধারণত এখান করে আমি একটা নিচে স্ট্রাকচার দিয়েছি, অফশোর হচ্ছে স্ট্রাকচার। এই অফশোর স্ট্রাকচার হলো কোনগুলা, সেটা আমি বলে দিই। যেগুলো হচ্ছে তোমার সাধারণত সি ওয়াটারের মধ্যে যেগুলো থাকে, ঠিক আছে, যেগুলো হচ্ছে সি ওয়াটারের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে বলা হয়, বা তোমার হচ্ছে যেসব ওয়াটারে হচ্ছে সল্টের পরিমাণ বেশি থাকে, সেই সব হচ্ছে গুলাকে বলা হয় অফশোর স্ট্রাকচার। ম্যাম, মোট কথা এখানে সবগুলা পয়েন্টই কিন্তু শেষমেশ ক্লোরাইড আশেপাশে হ্যাঁ, থাকার ক্লোরাইড। আমি তো এই একটা যে ক্লোরাইড অ্যাটাক, আমাদের হেডলাইনটাই তো ছিল ক্লোরাইড অ্যাটাক অন কনক্রিট স্ট্রাকচার, ঠিক আছে, আমাদের হেডলাইনটাই ছিল। তো ক্লোরাইডটা কিভাবে আসতে পারে সেটা আমরা দেখলাম, যে কনক্রিটের বাইরে থেকে আসতে পারে, আবার ভিতরেও থাকতে পারে, যে কিভাবে। তাহলে আমাদের সব দিক মেনটেন করতে হবে, যাতে কোনোভাবে বাহির থেকে ভিতর থেকে যাতে মানে অ্যাটাক হতে না পারে। তো সেগুলোর কারণ আছে, যে কিভাবে সেগুলো আমরা প্রিভেন্ট করার আবার হচ্ছে প্রসেস আছে, সেটা আমরা পরের স্টেপে দেখি একটু। প্রিভেনশন অফ ক্লোরাইড অ্যাটাক অন কনক্রিট স্ট্রাকচার, ঠিক আছে। এটা কি? আচ্ছা, এটা স্লাইড শোতে দিয়ে দিই। আচ্ছা,
প্রিভেনশন অফ ক্লোরাইড অ্যাটাক অন কনক্রিট স্ট্রাকচার। এখানে কয়েক রকমের মেথড আছে, তোমরা বইগুলোও একটু দেখবা, বিভিন্ন বই যদি পারো, কারো যদি আরতি মিউট কর। এক্সট্রা কৌতূহল থাকে তাহলে দেখবা অবশ্যই। আমি কিছু পয়েন্টস এখানে দিয়েছি, আরো পয়েন্টস থাকতে পারে। তো এখানে দেখো 1 নম্বর পয়েন্টে ইনক্রিজিং দা কাভার ওভার দা রিইনফোর্সমেন্ট বার। রিইনফোর্সমেন্ট বার আমি কোনগুলোকে বললাম, যেগুলো স্টিলের বার, যেগুলো যে এই ধরনের স্ট্রাকচার, তাই না? এই ধরনের স্ট্রাকচার অবশ্যই এখানে কাভার দেওয়া আছে দ্বিতীয় পয়েন্টের জন্য। দ্বিতীয় পয়েন্টের জন্য ইপক্সি এখানে কাভার দেওয়া আছে। তো আমরা 1 নাম্বার পয়েন্টের জন্য এরকমও কাভার দেওয়া যায়, অন্য ধরনের কাভার। ঠিক আছে, এটা হচ্ছে ইপক্সি কাভার 2 নাম্বার যেটা পয়েন্ট সেটার জন্য। কিন্তু এই রকমের কাভার অন্যভাবেও দেওয়া যায়। ইনক্রিজিং দা কাভার, এখানে শুধু কাভারের কথা বলা হয়েছে, যে ইনক্রিজিং দা কাভার ওভার দা রিইনফোর্সমেন্ট বার। This is the simplest way to prevent chloride attack. যদি কোনো রিইনফোর্সমেন্ট বারের চারপাশে যদি তুমি 1 ইঞ্চি পরিমাণও যদি কাভার দিতে পারো, তাহলে তার লাইফ পিরিয়ডটা ডাবল হয়ে যায়। ঠিক আছে, যদি মিনিমাম তুমি 1 ইঞ্চি কাভার দিতে পারো, যদি কোনো রিইনফোর্সমেন্ট বার, এগুলোকে বার বলা হচ্ছে, সেই স্কেলিটন গুলাকে বার বলা হচ্ছে, রিইনফোর্সমেন্ট বার বলা হচ্ছে। তাই সেই স্কেলিটনের চারপাশে যদি মোটামুটি 1 ইঞ্চি মিনিমাম 1 ইঞ্চি পরিমাণ যদি সেটা কাভার দিতে পারো, হ্যাঁ, মানে ঢেকে দিতে পারো কোনো কিছু দিয়ে, সেগুলো দেওয়ারও আবার হচ্ছে অনেক আছে, সুইটেবল হচ্ছে কেমিক্যালস আছে যেগুলো দিয়ে কাভার দেওয়া যায়। তো সেগুলো যদি আমরা 1 ইঞ্চি পরিমাণ যদি তার হচ্ছে কাভারটার পরিমাণটা যদি 1 ইঞ্চিও হয়, তবু সেই তোমার রিইনফোর্সমেন্ট বারের তোমার লাইফ পিরিয়ড ডাবল হয়ে যায়। ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে যে এখানে এই যে বিভিন্ন ক্লোরাইড যে অ্যাটাকটা হচ্ছে, যে সেই ক্লোরাইডের অ্যাটাক থেকে সাধারণত মানে ক্লোরাইড অ্যাটাকটা প্রিভেন্ট করার জন্য কিছু এখানে টার্মস দেখো লেখা আছে, যে যদি এটা রিবার কোটেড, যদি এগুলো রিবার মানে হচ্ছে সেই রিইনফোর্সমেন্ট বার, সেই রিইনফোর্সমেন্ট বারটা যদি কোট করা হয় তোমার ইপক্সি, তারপরে হচ্ছে তোমার আরো কিছু জিনিস আছে, এখানে সাধারণত ইপক্সি দিয়ে করা হয়েছে, ইপক্সি একটা কেমিক্যাল, সেটা দিয়ে তোমার এখানে কাভার দেওয়া হয়েছে। তো এই সব হচ্ছে ক্লোরাইড প্রিভেনশনের জন্য, স্পেসিফিক ভাবে ক্লোরাইড প্রিভেন্ট করতে পারে। এই যে এই পিকচারে কিন্তু ইপক্সি যেটা হচ্ছে দিয়ে কাভার করা হয়েছে সেটা। তো এখন 3 নাম্বারটা দেখো, another important way to decrease the chloride ion ingress into the concrete by decreasing the permeability of the concrete. This will decrease the durability and the time cost of expensive repairs. যদি তোমার তো হচ্ছে পরবর্তীতে তো এগুলো হচ্ছে করতে তো অনেক মানে কস্টের ফাংশন আছে, যে এগুলো যদি কোরোশন হয়ে যায় সেটাকে আবার হচ্ছে রিপেয়ার করা, আবার করা। তো এগুলো যাওয়ার আগে এগুলো কোরোশন হওয়ার চান্সটাকেই যাতে আমরা ঘটতে না দিই, কোরোশনটাকে হওয়ারই যাতে মানে পসিবিলিটি না থাকে কোরোশন হওয়ার, তাহলে সেটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে প্রথমেই যদি আমরা কনক্রিটের পারমিয়েবিলিটি যদি ডিক্রিজ করতে পারি। পারমিয়েবিলিটি হচ্ছে কনক্রিটটা এমন হতে হবে যে যদি কোনো মানে পোরাস কনক্রিট হয়, পোরাস মানে কি, যদি তার কোনো ক্ষুদ্র যদি ছিদ্র থেকে থাকে, তাহলে সেটাকেও তোমার অবশ্যই ডিক্রিজ করতে হবে। একেবারে হয়তো ডিক্রিজ করা সম্ভব কিনা আমি জানি না, তোমরা হায়ার লেভেলে পড়বা কনক্রিট নিয়ে, তোমরা হায়ার লেভেলে অনেক কিছু জানতে পারবা। তো সেটা যদি একেবারে ডিক্রিজ করা যেত, তাহলে তো আমাদের প্রশ্নই উঠতো না যে হচ্ছে সেখানে কোরোশন হওয়ার। ইনসাইড থাকলে তো অবশ্যই হবে, ইনসাইড যদি ক্লোরাইড অ্যাটাক হয় সেটা তো অবশ্যই হবে, সেটা আবার অন্যভাবে আমরা প্রিভেন্ট করতে দেখলাম আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। তো পারমিয়েবিলিটি যে কথাটা আছে, যে যদি তার পোরাস সাইজ যদি আমরা কমাতে পারি, তাহলে হচ্ছে কি হবে, কোনো কিছু বাহির থেকে সেখানে প্রবেশ করারই ক্ষমতা থাকবে না সেই কনক্রিটে। তাহলে কি অবশ্যই আমাদের মানে যেটা মানে আউটসাইড যে হচ্ছে অ্যাটাক ক্লোরাইডের, সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে তো? কনক্রিট নিয়ে কি বোঝা গেল? ক্লোরাইড অ্যাটাক নিয়ে এই পর্যন্ত যা আলোচনা করলাম? জি ম্যাডাম। ওকে, এখন আমরা চলে যাই কোরোশন ইন সোয়ার পাইপ। হ্যাঁ, এটা হচ্ছে কোন পাইপগুলা, যেগুলো আমাদের ড্রেনেজ পাইপগুলো থাকে না, যেগুলো দিয়ে আমাদের হচ্ছে যে ময়লার যত বড় পাইপগুলা থাকে, লোহার বলো, অনেক জায়গায় লোহার স্টিলের থাকে, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে বা এমনি পাইপগুলোও যেগুলো আছে, এমনি পাইপ নরমাল স্টিলের না হয়েও যেগুলো এমনি পাইপ থাকে, সেগুলোতে কি হয়, যে ময়লাগুলো যে জমা হয় আস্তে আস্তে কোরোশন হতে থাকে। এগুলো কি কারণে হয়? মেইনলি তোমার এই সোয়ার পাইপে যে কোরোশন গুলো হয়, সেগুলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে হয়। তো এখন এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কোত্থেকে উদ্ভব হলো, তাই না? কোত্থেকে আসলো?
তো এখন এখানে এই ফিগারটাতে একটু দেখো, যে এই ফিগারটাতে নিচের দিকে দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? সালফেট আয়ন দেখা যাচ্ছে এখানে, দেখা যাওয়ার কথা, তাই না? এখন এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটাই হচ্ছে মেন হচ্ছে তোমার হচ্ছে কারণ হচ্ছে এই কোরোশনের জন্য। তো এই কোরোশনটা কিভাবে হয়, সোয়ার পাইপে কিভাবে হচ্ছে কোরোশনটা ঘটে? তো মেইনলি হাইড্রোজেন সালফাইড গ্যাস। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস কোথায় থাকে? আমাদের এই ড্রেনেজ সিস্টেমে যে সোয়ার পাইপ থাকে তার মধ্যে দিয়ে কি ওয়াটার যাচ্ছে, তাই মানে খুব মানে কি বলবো অফেন্সিভ যেগুলো ওয়াটার, যেগুলো বা ময়লাযুক্ত হচ্ছে ওয়াটার যেগুলো, সেগুলো হচ্ছে এগুলো মানে ক্যারি করে। তো এই যে এর মধ্যে যদি এগুলোর মধ্যে তো সালফেটও আছে, তাই না? এই সালফেট গুলা কি হয়, সালফেট গুলা ভেঙে যায় এই অ্যানারোবিক তোমার হচ্ছে কন্ডিশনে, কিছু ব্যাকটেরিয়ার কন্ডিশন আছে। তো সেই কন্ডিশন গুলো থাকার কারণে এই সালফেট হচ্ছে যে আয়ন গুলো আছে সেগুলো ভেঙে যে সালফাইড আয়নে কনভার্ট হয়, ঠিক আছে? আর সালফাইড গুলা তখন হচ্ছে হাইড্রোজেন সালফাইড হচ্ছে ফর্ম করে। আর এই হাইড্রোজেন সালফাইড গুলা ফর্ম করার পরে হাইড্রোজেন সালফাইড গুলা কি করে, এই যে হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে অক্সিজেন ব্যাকটেরিয়ার উপস্থিতিতে কি করবে, সালফুরিক অ্যাসিড তৈরি করবে। এই সালফুরিক অ্যাসিডটাই হচ্ছে মেইনলি কোরোশন ঘটাচ্ছে, ঠিক আছে? এই সালফুরিক অ্যাসিড কি করবে, সালফুরিক অ্যাসিড গুলা তোমার হচ্ছে এই যে কনক্রিটের সাথে হচ্ছে তোমার রিঅ্যাক্ট করে ফেলবে। কনক্রিট গুলা, কনক্রিট না স্টিলের সাথে তোমার রিঅ্যাক্ট করে ফেলবে। তো এই স্টিলের সাথে যদি রিঅ্যাক্ট করার ফলে বিভিন্ন ম্যাটেরিয়ালসের সাথে রিঅ্যাক্ট করার ফলে সেটা ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। ক্যালসিয়াম সালফেট গুলো আবার এইভাবে হচ্ছে জমা হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রাউন তৈরি হয়েছে, যেটা হলো বলা হয় যে সোয়ার পাইপে বিভিন্ন ধরনের এগুলো জমা হয় না। আমরা সাধারণত ভিতরে অবশ্য ঢোকা হয়নি কখনো, আমি দেখিনি, কিন্তু দূর থেকে খেয়াল করলে এরকম ধরনের ক্রাউন আকৃতির সেখানে ময়লা জমা হয়, এগুলো হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? এগুলোর জন্য দায়ী মেইনলি হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড গ্যাস কিভাবে তৈরি হলো আমরা এখান থেকে জানতে পারলাম। সালফেট থেকে সালফাইড, সালফাইড থেকে হচ্ছে সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড থেকে হচ্ছে এই ম্যাটেরিয়ালস গুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট বলে, যেগুলো আরো কিছু আছে, সেগুলো জমা হয় এইভাবে, ঠিক আছে? জিনিসটা বোঝা গেল? এটা সোজা, তাই না? আচ্ছা, আমরা কোরোশন প্রিভেনশন আমরা চলে গেলাম সেই স্টেজে। এখন হচ্ছে এই পড়াটার আগে আমি স্ট্রে কারেন্টের যে স্ট্রে কারেন্ট কোরোশন সেই টপিকসটা দিয়ে আমি এটা পরের ক্লাসে পড়বো আমরা, কিন্তু আজকে পড়বো হচ্ছে স্ট্রে কারেন্ট যেটা পড়ে আসলাম আমরা, সেটার সাথে লিংক আছে তোমার এই যে ক্যাথোডিক প্রোটেকশন, অ্যানোডিক প্রোটেকশন, ঠিক আছে? এখন আমরা স্ট্রে কারেন্টে চলে যাই। হ্যাঁ, স্ট্রে কারেন্ট আমি এর আগে কি বলেছিলাম এর ক্লাসে, যে এখানে একটু এক্সপ্লেনেশন একটু ভুল হয়েছিল। দেখো এই কারেন্ট এখানে প্রথমে ধরে নাও যে আমাদের গ্রাউন্ড লেভেলে, আমাদের মাটির নিচে একটা ট্যাঙ্ক আছে। আমার এই গল্পটা একটু ভালো করে শোনো, ঠিক আছে? আমার এই একটা মাটির নিচে কি আছে, এই ট্যাঙ্ক আছে। এই যে ব্লু কালারের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক। প্রোটেক্টেড স্ট্রাকচারটা আমরা পরে বলি। এখন এটা ট্যাঙ্ক একটা, এখন এই ট্যাঙ্কটাকে হচ্ছে তোমার কোরোশন থেকে প্রোটেক্ট করতে হবে, কারণ ট্যাঙ্কের যে ম্যাটেরিয়ালস আছে, ট্যাঙ্ক যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে সেটা কি বিভিন্ন ধরনের মেটাল। তো সেটা যদি কোরোসিভ এনভায়রনমেন্টে থাকে তাহলে তো অবশ্যই সেটা হচ্ছে তার উপর কোরোশন ইফেক্ট পড়বে, তাই না? এটা তো আমরা জানি। তাই এখন কোনোভাবে এটাকে, আর আমরা আরেকটা হচ্ছে আমরা রুলস এর আগের স্লাইডে পড়ে এসেছি, যে কোনটাতে কোরোশন হয়, অ্যানোডিক সিস্টেমে না ক্যাথোডিক সিস্টেমে? বলো, দু একজন বলো। অ্যানোডিক সিস্টেম। অ্যানোডিক সিস্টেম, এটা আমি বারবার বলছি যাতে তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। অ্যানোডিক সিস্টেমে যেটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর যেটা ইলেকট্রন একসেপ্ট করছে সেটা ক্যাথোডিক সিস্টেম। তো ইলেকট্রন যাতে ছেড়ে দেওয়ার ঘটনাই না থাকে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার সেখানে যাতে মানে অস্থিরতা না থাকে, সেই সিস্টেমটা করা হয় এখান করে। তো এখান করে হচ্ছে এখানে একটা পাওয়ার সাপ্লাই এখানে কানেক্ট করা হয়, পাওয়ার সাপ্লাই এখানে সেটআপে দেওয়া হয়, আর এখান করে একটা অ্যানোড একটা ম্যাটেরিয়ালস বলো বা যাই বলো না কেন, একটা অ্যানোডের একটা হচ্ছে বার এখানে করে সেট করা হয়। কি কারণে এটা করছি আমরা? এই ট্যাঙ্কটাকে প্রোটেক্ট করার জন্য। এখন কথা যে কোনোভাবে যদি আমি ট্যাঙ্কটাকে যদি অ্যানোডিক নেচার থেকে ক্যাথোডিক নেচারে করতে পারি, তাহলে তো সেই ইলেকট্রন হচ্ছে কি করবে, সেই ইলেকট্রন তো ছাড়ার তো প্রশ্নই ওঠে না, তাহলে হচ্ছে ক্যাথোডিক সিস্টেমের।
তাহলে ইলেকট্রন ছাড়ার তো প্রশ্ন ওঠে না, তখন সে কি ইলেকট্রন ছাড়বেও না, সেখানে কোরোশন হবেও না। ঠিক আছে? তো এখন এই যে আমি যে একটা পাওয়ার সাপ্লাই এখানে দিলাম, একটা ডিসি কারেন্টের যেই দিলাম, এখানে আমি সাইন কনভেনশনটা একটু সেদিন উল্টা হয়ে গেছিল। এটা হচ্ছে কারেন্ট কনভেনশনের যে নিয়ম, এটা এই যে পজিটিভ থেকে এই দিক দিয়ে নেগেটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে? পজিটিভ থেকে এই দিক দিয়ে নেগেটিভ দিকে যাচ্ছে, এটা বলতে হবে। আমি যতদূর সম্ভব, এটা আমি আগের ক্লাসে সাইন কনভেনশনটা একটু উল্টা হয়ে গেছিল, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ থেকে এই দিক দিয়ে নেগেটিভের দিকে আমরা বলবো। ঠিক আছে? এইভাবে বলবো। এখন যে কারেন্ট যে ইলেকট্রন ফ্লো হবে, এটা এই দিক দিয়ে এই ডিসি কারেন্ট, যদি আমরা যদি ডিসি কারেন্ট বলো বা ইমপ্রেসড কারেন্ট বলো, এই কারেন্ট সাপ্লাই যদি আমরা এইভাবে দিই, তাহলে কি করবে? এখানে এটা অ্যানোড, এটার থেকে অবশ্যই অ্যাক্টিভ একটা মেটালকে এখানে সেট করা হয়েছে। এই অ্যানোড সেট করার আবার সিস্টেম আছে, যে কি অ্যাক্টিভ হচ্ছে, অবশ্যই অ্যাক্টিভ হতে হবে এটা এগুলোর থেকে, তবেই গা তো সে হচ্ছে কি করবে, সে ইলেকট্রন ছেড়ে দিবে, এদিক দিয়ে ইলেকট্রন সে মানে একসেপ্ট করবে। এটাই তো সিস্টেম আমাদের হচ্ছে। গ্যালভানিক সিরিজটা তো আমি এর আগের ক্লাসেও বলেছি, তার আগেও বলেছি যে গ্যালভানিক সিরিজ অনুযায়ী এগুলো মেটাল সিলেকশন করা হয়, যে সেখানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালের যত বেশি গ্যাপ থাকবে তত কোরোশন হওয়ার চান্স থাকে, যত গ্যাপ কম থাকবে তত হচ্ছে কোরোশন সেখানে হচ্ছে আমাদের প্রিভেন্ট করতে পারবো। তো এখান থেকে যদি এটার থেকে অবশ্যই এটা অ্যাক্টিভ হতে হবে, তাহলে কি এ তখন ক্যাথোডিক নেচার শো করবে, আর এই হচ্ছে অ্যানোডিক নেচার। তাহলে এখন কারেন্ট ইলেকট্রন ফ্লো হবে কোন দিকে? এদিক দিয়ে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে সেই ইলেকট্রন একসেপ্ট করছে। তার মানে কি এটা তো আর ইলেকট্রন ছাড়ার পসিবিলিটি থাকছে না, তার মানে এটা কোনো ক্ষয় সেখানে হবে না, যা ক্ষয় হবে, যা কোরোশন ঘটবে এই জায়গাতে ঘটবে। ওকে জিনিসটা? তো এখন আমি স্ট্রে কারেন্ট কোরোশনটা কি বলেছিলাম, স্ট্রে কারেন্ট কোরোশনে কিন্তু এটার জন্য না, এই যে এই পাঁচটার জন্য, এই লাইনটার জন্য। এখন অ্যানোডে আমাদের কি টার্গেট ছিল, যে এই পাশ থেকে কারেন্ট এদিকে যাচ্ছে। ওকে, এদিক থেকে এদিকে যাচ্ছে কোনোভাবে, আমি বলেছি কোনোভাবে যদি কারেন্টটা এদিকেও যাচ্ছে, কিন্তু আবার কোনোভাবে লিক করে যদি এদিক দিয়ে যায়, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে একটা ছিদ্র হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে, যেটা হচ্ছে আমি এই লেফট সাইডের যে ফিগার, এই দিকে তোমার লেফট সাইডের যে ফিগারটা দেওয়া আছে, দেখো এখানে করে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটা কিন্তু এই যে এখানে ব্ল্যাক কালার দিয়ে দেওয়া আছে। ওকে, এখানে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু দেওয়া আছে, যদি কোনোভাবে কারেন্ট যদি এদিক দিয়ে লিক হয়ে এদিক দিয়ে পাস করে, যদি এদিক দিয়ে লিক করে যদি আবার এদিকে অবশ্যই যদি প্রবেশ করে, তাহলে কি এখানে একটা এই জায়গাটাতে। ঠিক আছে? তাহলে স্ট্রে কারেন্ট কোনটা আর কোরোশন কোনটা, স্ট্রে কারেন্ট কোরোশন কোনটা? এখন এদিক দিয়ে যে কারেন্টটা পাস করলো, যার লাইন ছিল কোন দিক দিয়ে যাবার, এই দিক দিয়ে যাবার, কিন্তু সে পাস করছে এই দিক দিয়ে, এদিক দিয়েও করছে আবার এদিক দিয়েও করছে। তো যদি এদিক দিয়ে বিচ্যুতি হয়ে যদি এদিক দিয়ে পাস করে, তখনই আমরা সেই ধরনের কারেন্ট গুলাকে, এই কারেন্ট গুলাকে আমরা বলবো স্ট্রে কারেন্ট। ওকে, এখন এদিক দিয়ে যে আবার দেখো এই কারেন্টের, এই স্ট্রে কারেন্টের ফলে এই দিক দিয়ে যখন আবার বের হয়ে যাচ্ছে, তখন এটাকে লোকালাইজড কোরোশন হচ্ছে। আমরা লোকালাইজড কোরোশন বলতে কি বুঝি? সব জায়গায় কোরোশন না হয়, একটা স্পেসিফিক প্লেসে যদি কোরোশন ঘটে, তখন সেটা আমরা লোকালাইজড কোরোশন বলবো। তো একটা স্পেসিফিক জায়গা দিয়ে এই কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে, যেটা এই পাশে হচ্ছে এই যে এরকম সিস্টেম। ঠিক আছে? তখন এই ধরনের কোরোশনকে, এই কারেন্টকে বলবো স্ট্রে কারেন্ট, আর এই যে কোরোশন হলো এটাকে বলবো স্ট্রে কারেন্ট কোরোশন। বোঝা গেছে? ক্লিয়ার? বলো। কি হলো? ম্যাডাম বোঝা লাস্টের টুকু গেছে? আরেকটু আবার বলেন। আবার বলবো? লাস্টের টুকু একটু ম্যাডাম আবার বলেন। আচ্ছা, স্ট্রে কারেন্টটা তো বোঝা গেছে কোনটা, এই যে এই লাইন দিয়ে যেটা আসবে, যার পথটা ছিল কোন জি ম্যাম। দিকে, এদিকে ছিল, কিন্তু এদিক দিয়েও যাচ্ছে, এই পথটা যে চেঞ্জ হয়েছে তা না, এই পথটাও আছে, প্লাস আরেকটা পথ তৈরি হয়ে গেছে এদিক দিয়ে। এদিক দিয়ে যখন যাচ্ছে, তখন এই কারেন্ট গুলো, এই বিচ্যুত যেগুলো মানে ডিস্ট্রাক্ট হয়ে গেছে, যেগুলো আলাদা পথে চলে যাচ্ছে, সেই কারেন্ট গুলা কি স্ট্রে কারেন্ট। আর হচ্ছে এই পথ দিয়ে যদি যাচ্ছে, সেটা হচ্ছে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এই জায়গাতে অবশ্যই ক্ষত সৃষ্টি হয়েছে। এটা একটা স্টিল পাইপ, আরেকটা জিনিসটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি, এই যে এই কনস্ট্রাকশনটা কি, এই যে এখানে একটা স্টিল পাইপ আছে, যখন এই ট্যাঙ্কটাকে প্রোটেক্ট করার জন্য অ্যানোড দেওয়া হলো, তখন কিন্তু খেয়াল করা হয়নি যে নিচের দিকে আরেকটা আমার স্টিলের কনস্ট্রাকশন আছে। ঠিক আছে? এখন যদি কোনো পাইপলাইন থেকে থাকে আশপাশে, তখন কিন্তু এটা কিন্তু এটার সাথে কিন্তু জয়েন্ট হয়ে যাবে।
এই জন্য সাবধানে করতে হয়। আমাদের তো আশপাশে তো অনেক, একটা জায়গাতে খালি শুধু একটাই কি মানে এই যে স্টিলের কি কোনো স্ট্রাকচার আছে, আমাদের অনেক কিছু তো থাকতে পারে। মানে ম্যাম এই এই পাইপটা এটার অংশ না, এটার অংশ এটা না, ছিল আগে এটার অংশ না। এটা 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 যখন সেটআপ দেওয়া হয় তখন সে জানে না যে এখানে আরো কিছু আছে। ঠিক আছে, এখন আমাদের মাটির যে লেভেলে ধরো যে উপর লেভেলে এটা স্ট্রাকচারটা সেটআপ দেওয়া হলো, এখন তারও নিচে মাটির তো অনেক নিচ দিক দিয়ে তো আবার আরো নিচ দিক দিয়েও তো কোনো স্থাপনা থাকতে পারে নাকি। তো এখন কথা হলো সেখানেই ধরো যে মনে করো এখানে একটা স্টিল পাইপলাইন আছে, তো সেই জায়গাতে স্ট্রে কারেন্টটা তোমার হচ্ছে ইফেক্টস পড়বে। ঠিক আছে, তো এখন এই দিক দিয়ে যে দিক দিয়ে এখানে একটা গ্যাপ তৈরি হয়, এটা হচ্ছে স্ট্রে কারেন্ট কোরোশন। আমরা ওইটাতে চলে যাই। ম্যাম এখানে হ্যাঁ বলো। নিচের যে স্টিলটা আছে ওইটা তো শুধু ইলেকট্রন ট্রান্সফার করে, সে তো আর নিজে থেকে কোনো ইলেকট্রন বাদ দিচ্ছে না বা ত্যাগ করছে দিচ্ছে না, না, কিন্তু তাহলে এই যে সে বললাম কেন না করোশন হচ্ছে এখানে? কোরোশন হচ্ছে এখানে যখন মানে এক্সট্রা যখন কারেন্ট সে ক্যারি করবে অবশ্যই সে বের হওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো, এক্সট্রা যখন লোড থাকবে, কারেন্টের যখন এক্সট্রা লোড থাকবে, এখানে সে অবশ্যই চেষ্টা করবে কোন দিক দিয়ে বের হয়ে যাওয়ার। যখন দেখবে যে কোনো উইক পয়েন্ট আছে, এই স্টিলের কোন জায়গায় উইক পয়েন্ট আছে, উইক পয়েন্টটা তো আমরা দেখলাম যে কি কি কারণে কোরোশন হওয়ার চান্স থাকে, তাই না? আমরা একটা জিনিস ভাবলাম যে কোন কি কি কারণে, যদি দেখো যে গোটা লাইনের মধ্যে ওই একটা জায়গাতে, এই জায়গাতে একটা উইক পয়েন্ট আছে, যে সেই জায়গাতে কোনো কোরোশনের কোনো এনভায়রনমেন্ট সেখানে আছে, ওই জায়গাতে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এটার অ্যাট্রাকশনের কারণে, এটার অ্যাট্রাকশনের কারণে এদিক দিয়ে সে কি করবে, কারেন্ট গুলা ঢুকে যাবে, ঢুকে যে এদিক দিয়ে আবার বের হওয়ার চেষ্টা করবে এদিকে যাওয়ার জন্য। এই গোটা লাইনের মধ্যে সে কি করবে, এই গোটা লাইনের মধ্যে তো সে থাকবে না, এদিক দিয়ে একটা চেইন তৈরি হয়ে যাবে। তাহলে তো ম্যাম ব্যাটারিটা অনেক পাওয়ারফুল হইতে হবে। কি পাওয়ারফুল? ব্যাটারি, বৈদ্যুতিক উৎসটা, বৈদ্যুতিক কারণ উৎস কম তো পাওয়ার। অবশ্যই ডিসি কারেন্ট, এটা তো অবশ্যই পাওয়ারফুল, এটা তোমার এটা তো অবশ্যই পাওয়ারফুল। পাওয়ারফুল না হলে তুমি প্রোটেক্ট করতে পারবা না এই জিনিসগুলা। সাধারণত অনেক আগে দেখবা যে হচ্ছে ট্রলি ট্র্যাকার, এখন তো নাই, এখন তো ট্রেন গুলা আছে তোমার হচ্ছে যেগুলো আছে সেগুলোর উপর দিক দিয়ে কানেক্ট থাকে না। কিছু ট্রলি আছে যেটা অনেক আগে ইউজ করা হতো, যে ট্রেন আছে, ট্রেনের উপর দিক দিয়ে একটা কানেকশন আছে, সেই পাওয়ার সাপ্লাই মানে একটা সাব স্টেশনের সাথে কানেক্ট করা থাকে। সেই একটা বার দেখবা যে তারের উপর দিয়ে থাকে, ট্রেনের উপর লাইনে তোমার হচ্ছে ওই লাইনের সাথে একটা দণ্ড থাকে, ওই লাইন দিয়ে কানেকশন থাকে, মানে ওই পাওয়ার সাপ্লাই হচ্ছে ট্রলিটা এগোচ্ছে। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে। এগুলো আগের সিস্টেম, এখন তো অনেক অত্যাধুনিক হচ্ছে সিস্টেম করেছে ট্রেন লাইনের গুলা। তো এগুলো হচ্ছে সেই কোনো ভাবে যদি কারেন্ট, যদি কারেন্টের এরকম সেটআপ যদি থেকে থাকে, তার আশপাশে যদি কোনো পাইপলাইনস বা স্টিল পাইপলাইনস থাকে, তাহলে এরকম স্ট্রে কারেন্টের কারেন্ট কোরোশন হওয়ার সম্ভাবনা থাকে, এরকম লোকালাইজড। কিন্তু আমরা ম্যাম এটা এর তো কি কারেন্ট ফ্লো হওয়ার কারণে কোরেশন হচ্ছে না, কোরেশন তো অন্য কারণে আগে হয়েছিল, ওদিক জাস্ট আর কি বললাম তো উইক কারেন্টটা পয়েন্ট, ফ্লো হচ্ছে। উইক পয়েন্ট। এটা কোরোশন আগে হচ্ছিল না, এখানে উইক পয়েন্ট আছে। উইক পয়েন্টটা কি, উইক পয়েন্ট গুলো কি থাকতে পারে, সেখানে কোরোসিভ এনভায়রনমেন্ট থাকতে হবে, সেখানে অক্সাইড ক্লোরাইডের পরিমাণ ধরো যে বেশি আছে বা আছে, সেখানে এখনো শুরু হয়নি, কিন্তু যেমনই কারেন্টেরই পাবে সে এখানে গ্যাপ করে বের হয়ে যাবে। বুঝতে পারছো, তখন আর কি কোরেশন শুরু হবে। কোরোশন শুরু হয়ে গেল। জি ম্যাম, কিন্তু জি কোরোশন এনভায়রনমেন্ট কিন্তু এখানে বেশি অন্যান্য জায়গা থেকে। যদি এই জায়গাতে বেশি থাকতো এদিক দিয়ে বের হয়ে যেত, এই জায়গাতে গ্যাপ তৈরি হতো। ঠিক আছে, এখন আমরা ক্যাথোডিক প্রোটেকশনের জি ছবিতে ম্যাম। চলে যাই। 44 তো বেজে গেল। আচ্ছা, ম্যাম ক্যাথোডিক প্রোটেকশন না, আরো 2-3 মিনিট, আরো কয়েক মিনিট নিব, এটা আমি শুরুই করতে পারছি না কয়দিন থেকে। এই কোরোশন নিয়ে কয়দিন চালাবো কোরোশন নিয়ে বলো? আচ্ছা, এখন আমরা দেখি যে কোরোশন প্রিভেনশনের জন্য বেশ কয়েকটা মেথড আছে। আমরা তার মধ্যে আমরা এটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন, এটা হচ্ছে অ্যানোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন দুই ধরনের আছে, বাই ইউজিং গ্যালভানিক অর স্যাক্রিফিসিয়াল অ্যানোড, আর একটা বি হচ্ছে বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট। আমরা অলরেডি স্ট্রে কারেন্ট যে পড়ে আসছি সেটা হচ্ছে বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট। ঠিক আছে, এই জিনিসটা বি নাম্বারটা আমরা অবশ্যই দেখে আসলাম। সেখানে কিন্তু ক্যাথোডিক প্রোটেকশনের মাধ্যমে কিন্তু আমরা সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করেছি সেই ট্যাঙ্কটাকে। ওকে, যেটা ট্যাঙ্কটা যেটা আমরা হচ্ছে প্রোটেক্ট করলাম সেটা হচ্ছে বাই ইউজিং ইমপ্রেসড কারেন্ট। আর অ্যানোডিক প্রোটেকশনটাও আমরা দেখবো, আগে ক্যাথোডিক প্রোটেকশনটা একটু বুঝে নিই।
এগুলো এই যে এইসব ফিগার গুলাতে যেগুলো হচ্ছে অ্যানোডিক রিয়াকশন ক্যাথোডিক রিয়াকশন এখানে দেওয়া আছে। আমি ওই ঘটনাটা এখানে তোমাদের যে এক্সপ্লেন করলাম স্ট্রে কারেন্টের ক্ষেত্রে এগুলো একটু পড়বা। একই জিনিস বলা আছে, একই জিনিস বলা আছে এখানেও একই জিনিস। ওই সেটআপটা যেটা উপরের সেটআপটা ছিল নিচের স্টিল পাইপলাইন ছাড়া সেই এই সেটআপটা, ঠিক আছে? এই সেটআপটা যেটা হচ্ছে স্ট্রে কারেন্টের ক্ষেত্রে তো আমরা বললাম হচ্ছে যে সেখান থেকে কারেন্ট লিক হচ্ছে, ঠিক আছে? কারেন্ট লিক হওয়ার কারণে হচ্ছে স্ট্রে কারেন্ট কোরেশন হচ্ছে। তুমি ওই পোরশনটা বাদ দাও, ওই পোরশনটা বাদ দিয়ে এই ফিগারটা একটু দেখো, খেয়াল করো যে এইখানে অ্যানোডের চারপাশে এমন একটা সিস্টেম ব্যাকফিল দেওয়া আছে যাতে কারেন্টের লিকেজ না হতে পারে, ঠিক আছে? এটা কারেন্টের লিকেজ না হতে পারে বা স্ট্রে কারেন্টের কোরেশন হওয়ার চান্স না থাকে, সেজন্য এদিক দিয়ে এরকম একটা সিস্টেম করা হয়েছে অ্যানোডের চারপাশে। এবং এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা হচ্ছে, কারেন্ট ফ্লো করে এটাকে হচ্ছে ক্যাথোডিক নেচারের ট্যাঙ্কে পরিণত করা হচ্ছে। আর এই প্রসেসটার নাম হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। তোমাদের কি কিছু, আমি তো সব ক্যাথোডিক প্রোটেকশনের সবকিছুই বলে দিয়েছি। আমরা এখন ওই যে বি নাম্বারটা যেটা ইমপ্রেসড কারেন্ট, এটা অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। এই জিনিসটা তো বোঝা গেছে, জিনিসটা ফিগারটা? জি ম্যাম বুঝা গেছে। হ্যাঁ, এই দ্বিতীয়টা হচ্ছে এ নাম্বারটা যেটা ক্যাথোডিক প্রোটেকশনের যে বাই ইউজিং গ্যালভানিক অর স্যাক্রিফিসিয়াল অ্যানোড, এটা বি সিস্টেমটা হচ্ছে cathodic protection of a domestic hot water tank using a sacrificial anode। ধরো যে একটা বিশাল একটা ট্যাঙ্ক আছে এখানে করে, এটা পুরোটা একটা ট্যাঙ্ক, ধরো ট্যাঙ্ক আছে, তার মধ্যে হট ওয়াটার রাখা আছে বা যেটাই রাখা আছে। এই ট্যাঙ্কের মধ্যে এখানে তো এই ট্যাঙ্কটা তো স্টিলের তৈরি, তাই না? স্টিলের তৈরি, সেখানে আয়রন আছে, অবশ্যই কোরোশন হওয়ার চান্স আছে। স্যাক্রিফিসিয়াল অ্যানোড কোনগুলা? যেগুলো হচ্ছে এর কারণে এটা প্রথমে ধরো যে অ্যানোড হিসেবে আচরণ করছিল, এই ট্যাঙ্কটা এটা অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, অ্যানোড হিসেবে। এখন পরবর্তীতে এমন একটা হচ্ছে গ্যালভানিক সিরিজ থেকে এমন একটা মেটাল সিলেকশন করা হলো যে এটা অ্যানোড হিসেবে ইউজ হলো। তখন এই অ্যানোডটা কি হবে? এই অ্যানোডটা হচ্ছে এটা এখন এটার রিপ্লেসমেন্টে এটা এখন কোরোশন হবে। এটা ম্যাগনেসিয়াম অ্যানোড এখানে দেওয়া হয়েছে কোরোশন প্রিভেন্টের জন্য, অ্যানোড হিসেবে এখানে অ্যাক্ট করবে এটা। এবং এটা হচ্ছে কোরোশন এটার এখানে কোরোশন ঘটবে। তাহলে যদি এটা থেকে এটা বাদ দিয়ে যদি এটার এখানে যদি কোরোশন হয় এবং এটা অ্যানোড হয়, তাহলে সেই ধরনের অ্যানোডকে আমরা কি বলছি? স্যাক্রিফিসিয়াল অ্যানোড, যে এটার কারণে সে স্যাক্রিফাইস করলো নিজেকে, ঠিক আছে? এটা হচ্ছে এটা ক্ষয় হতে থাকে। তাহলে আমাদের ট্যাঙ্কটা বেঁচে গেল। ওকে, খুব ক্লিয়ার না? আমি স্ট্রে কারেন্টে কিন্তু সব এক্সপ্লেন করে দিয়েছি, জাস্ট এখানে স্যাক্রিফিসিয়াল অ্যানোড যেটা সেটা আমরা এক্সপ্লেন করলাম। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জি ম্যাম বুঝা গেছে। ওকে, বোঝা গেছে। এখন স্ট্রে কারেন্ট যেটা ইফেক্টস আমি অলরেডি এটা হচ্ছে এক্সপ্লেন করেছি। এই ফিগারটা দেখে মনে পড়ছে স্ট্রে কারেন্টের ক্ষেত্রে এই ফিগারটাই তো ছিল, তাই না? জি স্ট্রে কারেন্টের ফিগারটা তো এটাই ছিল, এদিক দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি তোমার কাছাকাছি জায়গায় এই যে স্টিলের জায়গায় এই ট্যাঙ্কের প্রোটেকশনের জন্য আমরা একটা অ্যানোড সেট করলাম, প্লাস হচ্ছে ডিসি কারেন্ট বা ইমপ্রেসড কারেন্ট এখানে দিলাম। এরকম সেটআপ দেওয়ার ফলে এই জায়গাতে স্টিল পাইপ যদি থেকে থাকে তাহলে হচ্ছে এদিক দিয়ে স্ট্রে কারেন্ট কোরোশনটা হওয়ার চান্স থাকে। তাহলে এটাকে তুমি কিভাবে প্রিভেন্ট করবা, তাই না? আমাকে তো এটাকেই প্রিভেন্ট করতে হবে যে যাতে এই নিচের স্থাপনাটাও আমাদের হচ্ছে ইনট্যাক্ট অবস্থায় থাকে, এটার যাতে কোনো ক্ষতি না হয়। তখন করা হয় কি, নিচের দেখো নিচের সেটআপটা কি দেওয়া আছে, কোনটা প্রিভেন্ট করব? এটাকে প্রিভেন্ট করতে হবে। এটার কারণে তো এটা ম্যাম প্রিভেন্ট হলো, কোনটা প্রিভেন্ট করব? ট্যাঙ্ক এটাই তো বলছি। প্রিভেন্ট করব নাকি এইটা শোনো, এই অ্যানোডের কারণে তো এটার কোরোশন প্রিভেন্ট হলো, তাই না? এই অ্যানোডের কারণে, কিন্তু এই অ্যানোডের কারণে তো আবার এটার ক্ষতি হয়ে গেল। ওকে, এই অ্যানোডের কারণে এটার ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি কার হচ্ছে? এই স্টিল পাইপের না? তার মানে কি ম্যাম দুইটাই কি প্রোটেক্ট করব? এটা তো প্রোটেক্ট হচ্ছে অ্যানোড দিয়ে, এই স্টিল ট্যাঙ্কটা। আমার অ্যারোটা দেখতে পাচ্ছ না আমি কোন দিকে ডিরেকশন দিচ্ছি? এই মানে এখন পাইপটাকে প্রিভেন্ট করব। পাইপটাকে তোমারই করতে হবে, যে তোমাদের যে স্টিল মানে এখন দুইটাকেই প্রিভেন্ট, হ্যাঁ দুইটাকে এখন প্রোটেক্ট করবে। যে এখন একটা সিস্টেম এখানে মানে সিস্টেমের সেটআপ দেওয়া লাগবে, যেটা দুইটা স্থাপনায় আমাদের দুইটা স্থাপনায় এখান করে হচ্ছে হয় মানে কোরোশন যেখানে সেখানে না ঘটে।
এইভাবে একটা সিস্টেম এখানে অ্যাপ্লাই করতে হবে। তখন করা হয় কি যে ধরো যে দুইজন মালিক, এটা হচ্ছে স্টিল ট্যাঙ্কের একজন মালিক আছে আর স্টিল পাইপের একজন মালিক আছে, তখন দুজনই কিন্তু একসাথে কম্বাইন হয়ে কিন্তু এরকম একটা সেটআপ দেওয়া লাগবে। একজন সেটআপ দিলে আরেকজনের ক্ষতি হয়ে গেল, সেটা কিন্তু না। কিন্তু এখন দুজনকে জানতে হবে যে আমার হচ্ছে দুজনেরই ক্ষতি হয়ে যাচ্ছে, আমাকে হচ্ছে এটা এরকম একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। কারণ এই সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ডিসি কারেন্টের কন্ট্যাক্টে আসা লাগবে। এখানে আরেকটা হচ্ছে এই ডিজাইনটা এমন ভাবে করতে হবে, এখানে তো অ্যানোড আছে, এখানে আরেকটা অ্যানোড তোমাকে সেট দিতে হবে এবং এটার কানেকশনটা এই বরাবর থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা এই কানেকশনটা এখানে আছে। এখন এটার কি হবে, অ্যানোড তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সে তো অবশ্যই স্টিল ট্যাঙ্কে এখানে করে ইলেকট্রন দিবেই। সে আবার কি করবে, এদিকেও এই গ্যাপটা তো এখানে যেটা আগে ছিদ্র ছিল, এই গ্যাপের মাধ্যমেও কিন্তু এখানে করে সেখানে হচ্ছে ইলেকট্রন দিবে। তো ইলেকট্রন দিলে কি সেই ইলেকট্রন কি আর পাঁচশোতে দিবে? তা কিন্তু দিবে না। ওকে, দিবে না। তার মানে নিউট্রাল থাকলো, এই জায়গাটা নিউট্রাল থাকলো, এই লাইনটা নিউট্রাল থাকলো। এদিক দিয়ে ইলেকট্রন দিচ্ছে, এদিক দিয়ে তো আর চান্স নাই যে ইলেকট্রন সে বের হয়ে ওদিক দিয়ে যাবে এখান দিয়ে, কারণ এখানে সে গ্যাপ একটা ছিল বলে, এদিক দিয়ে গ্যাপ একটা অ্যাট্রাকশন ছিল বলেই হচ্ছে এই দিক দিয়ে ইলেকট্রন চলে গেছিল। কিন্তু এখানে যদি ইলেকট্রন এই বরাবর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর এখানকার এই যে ইলেকট্রন গুলা আসছে এখানে কিন্তু সেটা পাস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এরকম সেটআপের ফলে আমার এটাও হচ্ছে বেঁচে গেল, প্লাস এটা তো হচ্ছেই, এটা তো আরো যুক্ত হয়ে গেল, এটা আরো হচ্ছে স্ট্রং হলো, আর এটা সাথে সাথে স্টিল পাইপটাও আমাদের হচ্ছে ইনট্যাক্ট থাকলো। ওকে, জিনিসটা বোঝা গেছে? জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আরো কোনো প্রশ্ন ছিল কি? আমি তো ক্লোজ করে দিলাম। না ম্যাম। আচ্ছা, যদি প্রশ্ন থাকে পরের ক্লাসে আমরা বলে দেবো। আজকের মতো রাখি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো তোমরা। আপনিও ভালো থাকেন। ঠিক আছে, রাখ।